পশ্যামহ এরকম করে যাবে, মানে হ্যাঁ, পশ্যতি। মানে এখানে কি হচ্ছে, আমাদের ওই জন্য প্রথম পুরুষের একবচনের যে রূপটা সেটাকে মাথায় রাখতে হবে। এখন দৃশ ধাতুর প্রথম পুরুষের একবচনে কি রূপ হয়? পশ্যতি। তাহলে এখানে হুম, তিয়ের আগে কতটুকু অংশ কমন আছে? পশ্যা। এই হুম, অংশটা আমাদের, এটা হচ্ছে আমাদের বেস। সবসময় থাকবে। হ্যাঁ, তাহলে পশ্যতি, পশ্যতঃ, পশ্যন্তি। ওখানে হুম, গিয়ে বহুবচনে আবার মানে উত্তম পুরুষে গিয়ে পশ্যামি আকার। হুম, হুম, তাহলে হুম, ওই প্রথম পুরুষের একবচনের যে রূপটা, হুম, ওখানে ওই তি অংশটা বাদ দিয়ে হুম, বাদ বাকি যে অংশটা সেটা হচ্ছে আমাদের বেশ। আচ্ছা। ওইটা হুম, আমাদের মনে রাখতে হবে। হুম, হুম। আর একটা স্যার, ওই যে মানে যেখানে ওই তম জু জু ইউ বাম ইউয়াং, ওখানে পঠথাহা হবে না তো, পঠথা হবে না, মানে ত্বম। মানে বহু বচনটা পঠথা, আর মানে না, বহু বহু বচন বচনে দ্বিবচনটা। দ্বিবচনটা হচ্ছে, দেখুন মানে ওখানে দেখবেন এক জায়গায় বিসর্গ আছে, এক জায়গায় নেই। ঠিক হুম, আছে? হুম, 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 মানে গচ্ছসি, গচ্ছথঃ হুম, দ্বিবচনে হুম, বিসর্গ আছে, হুম, বহু হুম, হুম, বচনে বিসর্গটা নেই। হ্যাঁ, হ্যাঁ, মানে থকারই হুম, আছে, হ্যাঁ, হ্যাঁ, দ্বিবচনে বিসর্গ রয়েছে, বহু বচনে বিসর্গ নেই। বিসর্গ নেই। হ্যাঁ, ঠিক হুম আছে। তাহলে আপনাদের এইরকম মানে মানে প্রচলিত যে ক্রিয়াপদ সেগুলোকে হুম, মাথায় রাখতে গেলে হুম, আপনাদেরকে একটা এরকম ক্রিয়াপদ মাথায় রাখতে হবে, ধরুন এই 9টা যে ফর্ম সেটাকে মাথায় হুম, রাখতে হবে। আর হুম, তার সাথে প্রচলিত যে ক্রিয়াগুলো আছে সেগুলোই সেই ক্রিয়াপদের প্রথম হুম, পুরুষের একবচনের রূপটা কি হয় সেটা মাথায় রাখলেই হয়। হুম, 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 কারণ বাদবাকি যে 8টা রূপ আছে সেটা আপনারা হুম, অনুকরণীয়, যে আপনাদের যেটা মনে আছে যে ক্রিয়াপদটা সেই অনুযায়ী হুম, চালাবেন। আচ্ছা। শুধুমাত্র প্রথম পুরুষের একবচনেরটাই মাথায় রাখলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এভাবে। হুম, বুঝলাম, বুঝলাম। ঠিক আছে। হুম, আচ্ছা, এবার আজকে আমরা এখানে কিছু, আমরা এখনো পর্যন্ত কি শিখেছি? আমাদের কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার, অর্থাৎ প্রত্যেকটি পুরুষ দিয়ে, প্রত্যেকটি পুরুষের প্রত্যেকটি বচনের কর্তা রয়েছে। এইভাবে আমরা 9টা বাক্য, তাই না? 3টে পুরুষ, 3টি পুরুষের প্রত্যেকটির 3টি করে বচন। তো এইভাবে আমরা মোট মানে 9 টাইপস অফ কর্তা পেতে পারি আমরা, তাই না? মানে পুরুষ এবং বচন অনুসারে আমরা 9 প্রকারের কর্তা পেতে পারি। প্রথম পুরুষ একবচনের কর্তা, প্রথম পুরুষ দ্বিবচন, প্রথম পুরুষ বহুবচন, এইভাবে আমরা 9 টাইপস অফ কর্তা পেতে পারি। তাহলে আমরা সেই রকম ওই জন্য 9টা বাক্য আমরা অভ্যাস করেছি, এবং সেখানে আমরা একাধিক ক্রিয়াপদ দিয়েই অভ্যাস করেছি। তাহলে ওই স্ট্রাকচারটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। 9টা ক্রিয়াপদ, তাহলে 9টা ক্রিয়াপদের মধ্যে কোন ক্রিয়াপদটা আমি কখন বাক্যে ব্যবহার করব সেটা তাহলে কিভাবে ঠিক হবে? কর্তৃবাচ্যের বাক্যে সেটা কর্তার পুরুষ এবং বচন সেটাকে ডিফাইন করবে, তাই তো? এখানে কারো কোনো ডাউট নেই? একদমই নেই। No, sir. Yes. হুম। এবার আমরা তাহলে আমাদের মানে কর্তৃবাচ্যের বাক্যের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ কর্তা এবং ক্রিয়া, এই স্ট্রাকচারটা আমরা বুঝে গেছি। তাহলে এখন আমরা আমাদের ইচ্ছে মতো এই বাক্যটাকে, মানে এই কর্তৃবাচ্যের বাক্যকে আমরা আরো বড় বড় করতে পারি, অর্থাৎ আমরা আরো মানে বেশ কর্তা এবং ক্রিয়াপদের বাইরে অন্যান্য আহ, কারকও থাকবে বা বিশেষণ থাকতে পারে। এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের এই বাক্যের যে পরিমণ্ডলটা সেটাকে আস্তে আস্তে বাড়াতে পারি। আচ্ছা, আচ্ছা, আপনাদের তো মানে সংখ্যাসার অনেক অনেক নতুন নতুন শব্দ পড়িয়েছেন, তাই তো? সংখ্যাসার অনেক শব্দ পড়িয়েছেন তো আপনাদেরকে? হ্যাঁ, হ্যাঁ স্যার। পড়িয়েছেন। আচ্ছা, ওখান থেকে যদি আপনাদেরকে আমি অকারান্ত শব্দ বলতে বলি কয়েকটা, আপনাদের যেগুলো পড়ানো হয়েছে ওখান থেকে যদি আপনাদেরকে আমি বলি অকারান্ত শব্দ কিছু বলো, কেননা আমরা এখন অকারান্ত শব্দই অভ্যাস করব। অকারান্ত শব্দ আমাদের মাথায় আছে এখন, ওটা আমাদের বেসিক। তো যদি কিছু অকারান্ত শব্দ বলতে বলা হয় তাহলে আশা করি সবাই বলতে পারবেন। বলুন, আপনাদের যে সংখ্যাসার যেগুলো পড়িয়েছেন ওখান থেকে অকারান্ত শব্দ কিছু বলুন। স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার, ছাত্র। ছত্র। আচ্ছা, ছত্র শব্দ অকারান্ত শব্দ। আচ্ছা, আমি যদি দেবনাগরী স্ক্রিপ্ট ইউজ করি কোনো অসুবিধা নেই বুঝতে পারো?
না স্যার। ওকে, ছত্র। আচ্ছা, ছত্র শব্দের অ্যাড্রেস কি? এটা কিরকম শব্দ? অকারান্ত, অকারান্তঃ। কোন লিঙ্গের শব্দ এটা? পুল্লিঙ্গ শব্দ। না, এটা পুংলিঙ্গের শব্দ না, এটা ক্লিবলিঙ্গের শব্দ। কেমন? ও ছত্রম। হুম। অকারান্তঃ ক্লিবলিঙ্গঃ শব্দঃ। তাহলে এই শব্দটাকে আমরা মানে এটার অনুকরণীয় শব্দ, ছত্র শব্দকে আমরা কোন শব্দের মতো চালাবো? আমাদের প্রসিদ্ধ শব্দ আমরা কি জানি? ফল শব্দ জানি, তাই তো? ফলম। অকারান্ত ফল। ক্লিবলিঙ্গ ফল শব্দ আমরা জানি। আচ্ছা, তাহলে প্রথম ছত্র, এরপরে বাক্য বলুন। গজ, গজঃ। গজ। গজা, গজ শব্দ। গজ শব্দ এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, এবার আপনারা এক কাজ করুন, এই ছত্র শব্দ দিয়ে একটা বাক্য বলুন। ছত্র মানে ছাতা, তাই তো? একটা বাক্য বলুন। বলুন, একটা বাক্য বলুন। আচ্ছা, আমি একটা বাক্য লিখছি, হ্যাঁ? সবাই বাক্যটা দেখুন। বর্ষাকালে ছাতার প্রয়োজন হয়। ঠিক আছে? এই বাক্য ঠিক আছে, তাই তো? স্যার। হুম। আচ্ছা, এবার অনুবাদ আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে? আমি কিছু বলবো না। বলুন, এই বাক্যে মানে আমরা কতটুকু স্ট্রাকচার শিখেছি? কর্তা আর ক্রিয়া, তাই তো? স্যার। কর্তা আর ক্রিয়া। এখানে তাহলে এই বাক্যে কর্তা আর ক্রিয়া কোনটা? ক্রিয়া কি এই বাক্যে? প্রয়োজন হয়, হয় না, প্রয়োজন এই ক্রিয়াপদ হচ্ছে হয়, এতটুকু। হয়, হয়। হয় হচ্ছে এটা ক্রিয়াপদ। আচ্ছা, এরপরে কর্তাকে এই বাক্যে? ছাতা। না, ছাতা কর্তা না। হুম। ক্রিয়া যদি হয় হয় তাহলে আমরা মানে ও ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন আমাদের করব? ছাতা। অর্থাৎ স্যার, আমরা আমার বা আমাদের। আমার ছাতা। না, আচ্ছা, আমরা ক্রিয়াপদকে বা ক্রিয়াকে কোন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসাবে কর্তা পায়? আমাদের প্রথম ক্লাসের দিকে হয়েছিল যে মানে কোন কারক আমরা কিভাবে জানবো, সেটা আমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এখানে পার্টিকুলার কোন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে আমি কর্তা পাই? কে দিয়ে প্রশ্ন করি। কে। কে এখানে এখানে প্রশ্ন করুন কে হয়, কে হয় তো কোনো কোনো কে। উত্তর নেই, তাই তো? হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন করুন তাহলে কি হয়? কি হয়? তাহলে প্রয়োজন হয়। প্রয়োজন হয়। তো এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে কিছু মানে আমরা এতটুকু সবাই জানি যে কিছু ক্রিয়া আছে যেগুলো মানে অকর্মক, আবার কিছু আছে সকর্মক। হুম, তাহলে কিছু কিছু এরকম আছে তো অকর্মক ক্রিয়া। হুম, 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 যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন শুয়ে থাকা ক্রিয়াটা। শুয়ে থাকা ক্রিয়া আমরা মানে কর্মকারক উত্তর হিসাবে পাই কোন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে? কি দিয়ে, তাই তো? তাহলে আপনি শুয়ে থাকা ক্রিয়া এটাকে কি দিয়ে প্রশ্ন করতে পারবেন? কি শুয়ে মানে প্রশ্ন করতে পারবেন তো? না স্যার। পারা যাবে তো। ধরুন একটা বিড়াল শুয়ে আছে, তাহলে আপনি প্রশ্ন করবেন আচ্ছা। কি? কি শুয়ে আছে, তাই আচ্ছা, তো? হ্যাঁ স্যার, স্যার। একটা মানুষ শুয়ে থাকলে বলবেন কে শুয়ে আছে। এবারে আমাকে বলুন, এই দু ক্ষেত্রেই একটা বিড়াল শুয়ে আছে, একটা মানুষ শুয়ে আছে, মানে দুটো ক্ষেত্রেই শুয়ে থাকা কাজটা করছে কে? বিড়াল। মানুষ। হ্যাঁ, তাহলে বিড়ালই কর্তা, তাই না? আমি কি দিয়ে প্রশ্ন করলেও যে উত্তরটা পাচ্ছি বিড়াল, সেটা কিন্তু কর্তা, কর্ম না।
তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে যে যে সকল ক্রিয়া অকর্মক হয় সেগুলোর ক্ষেত্রে আমরা মানে ধরুন কর্তা যদি চেতন হয়, চেতন মানে কোনো একটা জীব হয়, জীব বলতে বিশেষ করে আবার বিড়ালের ক্ষেত্রে আমরা কি বলছি, অর্থাৎ কর্তা যদি একটু উচ্চতর জীব হয় মানে মানুষের মতো আর কি, সেক্ষেত্রে আমরা কে দিয়ে প্রশ্ন করছি, কে শুয়ে আছে। কর্তা যদি একটু নিম্নতর জীব হয় সেক্ষেত্রে আমরা প্রশ্ন করছি কি শুয়ে আছে। মানে দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার হিসেবে যেটা পাচ্ছি সেটা কর্তা। বিড়াল কিন্তু কর্তা, বিড়াল কি কর্ম, মানে কি শুয়ে আছে তার উত্তর বিড়াল, এখানে কি বিড়াল কর্ম? না, কর্ম না। কর্তা। তাহলে আপনাদেরকে এই যে ধারণা একটা আছে যে ডব্লিউএইচ ওয়ার্ড শুধুমাত্র কে দিয়ে প্রশ্ন করলেই যে উত্তর আসে সেটা কর্তা, এই ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে কি বুঝতে হবে যে অকর্ম ক্রিয়ার ক্ষেত্রে আমি কি দিয়ে প্রশ্ন করলেও যেটা উত্তর পাই সেটাও কর্তা। মানে কর্মই তো নেই, আমি যে ক্রিয়াটা অকর্মক, আসলেই অকর্মক, মানে অকর্মক বলতে কর্ম হয় না, যে ক্রিয়ার কর্ম হয় না, তাহলে সেখানে আমি কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাচ্ছি সেটা কি কর্ম হতে পারে? হতে পারে না, কারণ ওই ক্রিয়ার কর্মই হয় না। তাহলে এখানে কি হয়, যে উত্তরটা পাচ্ছি সেটা আসলে কি, কর্তা। হুম, তাহলে প্রয়োজন এখানে কর্তা। আচ্ছা আচ্ছা। তার মানে হওয়া ক্রিয়াটা অকর্মক ক্রিয়া। হুম, ঠিক আছে, হুম, আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি ডাক্তার হব, এখানে হওয়া ক্রিয়া আছে। তাহলে আমি প্রশ্ন করতে পারি যে আমি কি হব, তাই তো? তার উত্তর কি হবে? ডাক্তার। আপনারা বলুন, ডাক্তারটা কি, ডাক্তার কি এখানে কর্ম? ডাক্তারটা কে হবে? আমি তো। ডাক্তার এখানে একটা অ্যাডজেক্টিভ, ডাক্তার হচ্ছে আমি তো, আমি ডাক্তার। তাহলে ডাক্তার এখানে কর্ম না, আমি কি দিয়ে প্রশ্ন করলে মনে হচ্ছে উত্তর পাচ্ছি যে ডাক্তারটা কর্ম, কিন্তু অ্যাকচুয়াল কর্ম তো না, কারণ আমি ডাক্তার। কর্তা এবং কর্ম যদি হয়, কর্তা আর কর্ম তো আলাদা হয়, একই তো না। মানে একটা এন্টিটি তো কর্তা কর্ম দুটো হতে পারে না। তাহলে এখানে যদি আমি কর্তা হই, আমি ডাক্তার হব, এই বাক্যে যদি আমি কর্তা আর ডাক্তারকে যদি কর্ম বলি, তাহলে আমি আর ডাক্তার কি আলাদা? এখানে ডাক্তারটাকে আমি না, হব, হ্যাঁ হ্যাঁ তাহলে সেম এন্টিটি। তাহলে হ্যাঁ, সেম এন্টিটি একটা কর্তা একটা কর্ম, এটা হতে পারে কি? না। তাহলে এখানে ডাক্তার এখানে অ্যাডজেক্টিভ। হুম, তাহলে হওয়া ক্রিয়াটা অকর্মক ক্রিয়া, এখানে কর্তা হয় না। তাহলে হওয়া হুম, ক্রিয়ার ক্ষেত্রে আমরা মানে কে বা কি যাই দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড সেটা কে হতে পারে বা কি হতে পারে, যেটা দিয়েই প্রশ্ন করি, যেটাই আমরা উত্তর পাই সেটা অলওয়েজ কর্তা। হুম, এটা মনে হুম, থাকবে। yes, তাহলে এখানে এই বাক্যে কর্তা কে? তাহলে প্রয়োজন হচ্ছে এই বাক্যে কর্তা। ঠিক আছে, আচ্ছা। হয় এটার জন্য আমরা কোন ধাতু ব্যবহার করি? আমাদের সবচেয়ে বেসিক ধাতু কি আছে? ভবতি, তাই তো? হ্যাঁ, ভবতী। আর এখানে কর্তাকে, প্রয়োজন হচ্ছে কর্তা। এখানে প্রয়োজন একটা কি শব্দ, এটা হচ্ছে শেষে কোন শব্দ, কোন অক্ষর আছে? অকার। তাহলে অকারান্ত শব্দ এটা। অকারান্ত কোন লিঙ্গের শব্দ? এটা পুংলিঙ্গ হতে পারে না, তাই না? প্রয়োজন একটা পুংলিঙ্গ কি করে হবে? এটা ক্লিবলিঙ্গের শব্দ। তাহলে এবার আপনারা বলুন, তাহলে এই অংশটুকু জাস্ট আমরা যতটুকু স্ট্রাকচার শিখেছি, প্রয়োজন হয়, এটার তাহলে আমরা অনুবাদ কেমন করব? প্রয়োজনা। এটা মানে তার আমরা কর্তাতে কোন বিভক্তি হবে? প্রথমা বিভক্তি একবচন। ফল শব্দের প্রথমা হ্যাঁ, বিভক্তির একবচনে কিরূপ হয়? ফলম, তাহলে ফলম। প্রয়োজনম, প্রয়োজনম প্রয়োজনম। ভব। প্রয়োজনম। প্রয়োজনম। আর এটা তাহলে প্রয়োজনম, এটা একবচন, কোন পুরুষ?
এটা প্রথম পুরুষ। প্রথম পুরুষ। প্রথম পুরুষ এক বচন, কর্তা তাহলে এখানে প্রথম পুরুষ এক বচন, তাই ক্রিয়াপদ প্রথম পুরুষ এক বচন। তাহলে প্রয়োজনম ভবতি। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এরপরে আর কতটুকু অংশ আছে? আর দুটো ওয়ার্ড আমাদের আছে, তাই তো? এখানে এখানে আর কি কি ওয়ার্ড আছে? বর্ষাকালে ছাতার। বর্ষাকালে ছাতা, আপনারা দুটোই জানেন। বর্ষাকালে আগে আমাদের নির্বাচন করতে হবে কোন কারক। এখানে বর্ষাকালে এটা কোন কারক? এটা অধিকরণ স্যার, বর্ষাকালে। তাই না? হ্যাঁ, টাইম, কখন। তাহলে যখন কখন কোথায় এরকম প্রশ্ন করলে টাইম অ্যান্ড স্পেস হলে সেটা অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? সপ্তমী। সপ্তমী। হ্যাঁ, সপ্তমী বিভক্তির কোন বচন হবে এখানে? এখানে এক বচনই হবে। তাহলে বর্ষাকাল, বর্ষাকালী শব্দই হবে। তাহলে শব্দটা কি? বর্ষাকাল, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে অকারান্ত পুংলিঙ্গ শব্দ রাম শব্দ, তার সপ্তমীর এক বচনে কি রূপ হয়? বর্ষাকালে। রামে, তাই তো? তাহলে রামে, তাই বর্ষাকালে। বর্ষাকালে প্রয়োজনম ভবতি। আচ্ছা, এবারে ছাতার, এটাকে যদি আমি প্রশ্ন করি, দেখুন শেষে আমরা বলেছি যে একটা, ওখানে দেখবেন যখন আমরা কারক বিভক্তির যে নোটস দেখেছিলাম সেখানে র বা এর এটা থাকলে তাহলে কোন বিভক্তি হয় সেটা? ছাতার। এখানে দেখুন ছাতা শব্দের শেষে র যুক্ত আছে, তাহলে ছাতার। তাহলে এখানে ছাতা শব্দে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। কটা ছাতা? একটা, এক বচন করবো আমরা এখানে। তাহলে ষষ্ঠী বিভক্তির এক বচন। ছত্র শব্দ অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের ষষ্ঠীর এক বচনে কি হয়? ফলস্য, তাই তো? ছত্রস্য। তাহলে আমাদের ইউজ করতে হবে ছত্রস্য। তাহলে অনুবাদ কেমন হবে? বর্ষাকালে ছত্রস্য প্রয়োজনম ভবতি। বোঝা গেছে? অনুবাদ সোজা লাগছে এখন? সোজা লাগেনি এখনো, চেষ্টা করছি স্যার। দেখুন জাস্ট মুখস্থ হয়নি তো ঈশ্বর রূপ, শব্দ তাহলে রূপ আপনারা এতটুকু আইডিয়া করতে পারছেন, চেষ্টা করছি। শব্দরূপ জানলেই আমরা করে দিতে পারবো। ঠিক আছে? মানে কর্তৃবাচ্যের যে কোনো বাক্যের স্ট্রাকচার হচ্ছে, মূল স্ট্রাকচার হচ্ছে কর্তা ক্রিয়া, তারপরে বাদবাকি যে অংশ আসছে সেটা অন্য কোনো কারক হতে পারে বা ষষ্ঠী বিভক্তি মানে সম্বন্ধ হতে পারে। তাহলে এইভাবে আমাদেরকে ট্রান্সলেশনগুলো করতে হবে যে কোনো বাক্যের। আচ্ছা, আপনাদেরকে নিজেদের পরিচয় দেওয়ানো সেটা শেখানো হয়েছে। নিজেদের পরিচয় হয়েছে কি? মানে মম নাম। হ্যাঁ হ্যাঁ হয়েছে, মম নাম। হ্যাঁ, ঠিক আছে, এবারে তাহলে বলুন আরো কিছু অকারান্ত শব্দ বলুন। ধরুন গজ শব্দ বলা হয়েছে এখানে, এটা দিয়ে একটা সেন্টেন্স বলুন। চিড়িয়াখানায় হাতি দেখলাম, এরকম দেখছি। ঠিক আছে, হ্যাঁ, দেখা ক্রিয়াটা আমাদের হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চিড়িয়াখানায় আমরা হাতি। আচ্ছা, আমাদের যেহেতু সবই বর্তমানকালে হয়েছে, পশ্চিত মানে বর্তমানকালের রূপ এগুলো সব, তাহলে আমরা হাতি দেখছি। ঠিক আছে, দেখলাম বললে সেটা অতীত হয়ে যাচ্ছে, তাহলে সেটা আবার অতীতকালের ক্রিয়াপদের রূপ ব্যবহার করতে হবে। আমরা বর্তমানেই করছি এখন। চিড়িয়াখানায় আমরা হাতি দেখছি। দেখুন যে কোনো সেন্টেন্স যখন আমরা করব, প্রথমেই আমরা কোনটা করব? আগে কর্তা আর ক্রিয়া। এই বাক্যে কর্তাকে আমরা, আমরা, আর ক্রিয়া দেখা, দেখছি, এটা ক্রিয়াপদ।
আচ্ছা, এতটুকু অংশের আমরা আগে অনুবাদ করে নেব, মানে আমাদের যেটা বেসিক স্ট্রাকচার, কর্তা ক্রিয়া কি হবে। এটা আপনারা সবাই করেছেন, আপনাদের হোম টাস্কেও করেছেন। এটা বয়ম হবে। বয়ম, আম- বয়ম কি হবে? পশ্যন্তু। পশ্রামহ। ঠিক করে বলুন, বয়ম কোন পুরুষ কোন বচন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশ্যাম, ওটা প্রথম উত্তম পুরুষের পুরুষ বচন। বহু বচন, পুরুষ বহু তাহলে বহু বচন। ক্রিয়াপদ উত্তম পুরুষ পশ্যামহ, বহু বচন। পশ্যামহ। আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম, না এটা কিন্তু না না, বারবার আপনাদের পশ্যামহ। গুলিয়ে যাবে। হুম, ঠিক আছে, আপনারা একটার ঘাড়ে আর একটাকে চাপিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা হয়, পশ্যাম। মানে বিষয়টা খুবই সোজা, যে একেবারে মানে যে পুরুষ যে বচনের কর্তা সেই পুরুষ সেই বচনের ক্রিয়াপদ, মানে জাস্ট একটা সেন্টেন্সের একটা ব্যাপার। কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করতে যাব তখন দেখবো আমরা একটার ঘাড়ে আর একটাকে চাপিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা মানে এটা তো পশ্যামহ, আমরা তো পশ্যামহ হবে। হ্যাঁ, বয়ম পশ্যামহ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো, আমরা দেখছি এতটুকু হয়ে গেছে। এবারে বাদ বাকি যে অংশটুকু রয়েছে সেটাতে আমাদেরকে নির্বাচন করতে হবে কোন কারক। চিড়িয়াখানায় অধিকরণ কারক। অধিকরণ কারক। চিড়িয়াখানার জন্য আমরা সংস্কৃতে কি শব্দ ব্যবহার করব? পশু পশু পশুশালা। পশু, হ্যাঁ হ্যাঁ, পশুশালা পশুশালা। বলে। গুড, আমরা বলতেই পারি পশুশালা। তাহলে পশুশালা। আচ্ছা, এবারে এটা কোন কোন শব্দ পশুশালা? এটা শেষে কোন অক্ষর আছে? আ আ। তাহলে এটা একটা আকারান্ত শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তাই তো? আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আপনারা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কি পড়েছেন? আকারান্ত রমা, রমা তো লতা। হ্যাঁ, লতা বা রমা। তাহলে আমাদের এখন কি লাগবে? আমাদের পার্টিকুলার কোন শব্দরূপটা লাগবে? আমাদের সপ্তমীর এক বচনের, তাই তো? সপ্তমীর এক বচনে কি রূপ হয় লতা বা রমা শব্দের? তাই তো, লতায়াম অথবা রমায়াম। তাহলে আমাদের কি হবে এখানে? পশুশালা, পশুশালায়াং বয়ম। আচ্ছা, এবারে হাতি। গজাহা। আচ্ছা, আগে বলুন কারক কি হবে? আমরা কি দেখছি? হাতি। তাহলে ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করে উত্তর কি পাচ্ছি? হাতি। তাহলে এখানে হাতি কোন কারক? হাতি এখানে কর্মকারক। কর্মকারক। মানে সবসময় কি দিয়ে প্রশ্ন করলে যে কর্তা এমনটা না, অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা কর্তা হতে পারে, কিন্তু সকর্মক তো দেখা ক্রিয়াটা সকর্মক, আমি বলতেই পারি আমি কি দেখছি। হাতি এখানে কর্মকারক। কর্মকারকের কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয়া। তাহলে আমাদের গজ শব্দের দ্বিতীয়ার কোন বচনের রূপ ব্যবহার করতে হবে? বহু বচন। হ্যাঁ, বহু বচন। দ্বিতীয়ার গজান। বহু বচনে কি হয়? গজ শব্দের কি হবে? গজান। রাম শব্দের কি হয়? রামান, তাই তো? তাহলে আমাদের গজান এই রূপটা লাগবে, তাই তো? ঠিক তো? হ্যাঁ। তাহলে গজান। পশুশালায়াম বয়ম গজান পশ্যামহ। বলুন আরো কিছু আকারান্ত শব্দ বলুন। রথः। আচ্ছা, রথः। আচ্ছা, আরো? তারপরে आपणः। আপনঃ। চন্দ্রः।
চন্দ্রः নেক্সট देवः দেবः। এবার বাক্য বলুন, অনেকগুলো শব্দ হয়েছে, এবার কয়েকটা বাক্য বলুন। রথ শব্দ দিয়ে বাক্য বলুন। হুম বলুন, বাংলাতে বলুন একটা বাক্য রথ শব্দ দিয়ে। রথে জগন্নাথ দেব দর্শন করলাম, এরকম আচ্ছা, জগন্নাথ দর্শন করা হলো, রথে জগন্নাথ দেব দর্শন করা হলো, জগন্নাথ দেবের দর্শন হলো। হ্যাঁ, না অতীতকালে বললে হবে না, আমরা দর্শন করছি, দর্শন, হ্যাঁ, জগন্নাথ দেবকে দেখছি। দর্শন, হ্যাঁ, দেখছি। আচ্ছা, আমরা এবারে একটু ভ্যারাইটি করি। তোমরা, রথে জগন্নাথ দেবকে তোমরা দেখছো, ঠিক আছে। আচ্ছা, বলুন কি হবে, আগে কর্তা ক্রিয়া। তোমরা কর্তা, তোমরা কর্তা, দেখা দেখছো ক্রিয়া। ক্রিয়া। বলুন এই এতটুকু অংশের অনুবাদ কি হবে? ইয়ং ইয়ং পশ্যথ পশ্যথ ইয়ম পশ্যথ। পশ্যথ গুড। ইয়ম পশ্যথ। আচ্ছা, কাকে দেখছো? জগন্নাথ দেবকে। জগন্নাথ দেবকে। তাহলে আমরা কি করব? জগন্নাথ দেবকে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলো, যেটা পাই সেটা কর্ম। তাহলে জগন্নাথ দেব এখানে কর্ম, তাহলে কর্মকারকে দ্বিতীয় দেবম, দেবম। জগন্নাথ দেবম। ইয়ম জগন্নাথ দেবম পশ্যথ। রথে কোন কারক? অধিকরণ কর। তাহলে কি হবে? অধিকরণ কারকে সপ্তমী একবচন, রথে। রথে। ইয়ম জগন্নাথ দেবম রথে পশ্যথ। আচ্ছা, এরপরে আপন মানে কি? দোকান, তাই তো? স্যার আপনহ মানে আর আপন এখানে মানে সম্ভবত মূর্ধন্য আছে। আমাদের কি সংসার দিয়েছেন যেটা, ওখানে মূর্ধন্য আছে কি? দেখুন একটু খেয়াল করে। হ্যাঁ স্যার, মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে। আপন মানে হচ্ছে দোকান, ঠিক আছে, মানে দোকান। দোকান দিয়ে একটা বাক্য বলুন। এটা পুংলিঙ্গের শব্দ, কেমন? একটা বাক্য বলুন। দোকান থেকে আলু আনতে হবে। না, আনতে হবে এখন, এগুলো হচ্ছে ও আচ্ছা আচ্ছা, ও মানে এটা মানে ক্রিয়াপদের মানে ও ঠিক আচ্ছা, আছে, দোকান মানে থেকে ক্রিয়াপদ আলু মোট আনলাম। নাম বলো, আনছি। মানে আমাদেরকে সবসময় প্রেজেন্ট টেন্স রাখতে হবে, ঠিক ও আছে। আচ্ছা, আমরা ঠিক আছে। টেন্স প্রেজেন্ট রাখবো, ক্রিয়াপদের অ্যাসপেক্ট বা মোড চেঞ্জ করব না আমরা, অলওয়েজ আমরা প্রেজেন্ট টেন্স। তাহলে দোকান থেকে আলু আনছি, ঠিক আছে। ক্রয় করছি, দোকান থেকে আলু ক্রয় করছি। দোকান থেকে আলু ক্রয় করছি, সেটাও হতে পারে। দোকান থেকে আলু কিনছি, আমি কিনছি। আচ্ছা, বলুন আগে কর্তা ক্রিয়া। কর্তা আমি, কর্তা আমি আর ক্রিয়া কেনা। কেনা। আচ্ছা, তো তাহলে প্রথমে কি হবে?
অহম। অহম। আচ্ছা, কেনার জন্য আমাদের সমাজটিতে কি ধাতু আছে? প্রথম পুরুষের রূপটা হয় হচ্ছে এরকম, প্রথম পুরুষ একবচনের ক্রীণাতি। আমাদের কি লাগবে? উত্তম পুরুষ একবচন, তার রূপটা কেমন হয়? ক্রীণামি। ক্রীণামি। ঠিক আছে, তাহলে অহম ক্রীণামি। এবারে বাদ বাকি অংশটা ঠিক করুন। কোন কারক? বলুন। দোকান আলু। দোকান থেকে মানে বুঝতে পঞ্চমী। হ্যাঁ, থেকে মানে অপাদান, তার দোকান এখানে অপাদান অপাদান কারক, কারক। পঞ্চমী। তাহলে অপাদান কারকে পঞ্চমী। কটা দোকান? একটা, এক বচন, পঞ্চমীর এক বচন। তাহলে আপনহা পুংলিঙ্গ শব্দ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে রাম শব্দের পঞ্চমীর এক বচনে কি রূপ হয় সেটাকে করলেই হবে, অনুকরণ করলে। রামা। রামা। তাহলে এখানে কি হবে? আপনা। আপনাথ। গুড। অহম আপনাথ ক্রীণামি। আলু, এটা পড়ে আছে। প্রশ্ন করুন, কোন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন? কি 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 কিনছি? কি কিনছি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাচ্ছি সেটা এখানে আলু। আর আলু এখানে কোন কারক? কর্মকারক। কর্মকারক। কর্মকারকের দ্বিতীয়। আচ্ছা, আলু শব্দের সংস্কৃত শব্দ আমরা কি ব্যবহার করি? আলুকাম, ওইটি ওই শঙ্খ সুপ্রসারী পড়িয়ে দেয় আলুকাম। হ্যাঁ, আলু কম। তাহলে আমাদের আর কোনো মানে ডাউট রইল না এখানে। আলু কম, এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে ফল শব্দের দ্বিতীয় আর এক বচনে কি রূপ হয়? আলুকম। আলুকম। তাহলে আলু কম। তাহলে অহম আপনাত আলু কম ক্রীণামি। এখন সহজ লাগছে আস্তে আস্তে? হ্যাঁ স্যার, একটু একটু স্যার। পুরোটাই দেখুন আপনারা নিজেরা। দেবাশিসবাবু তো পারছেন, ওনার মানে মুখস্থ হয়ে গেছে মনে হয়। না, মুখস্থ হয়নি এখনো। এরপরে বলুন আরো একটা বাক্য বলুন। আর কি শব্দ? চন্দ্র শব্দ আছে, চন্দ্র আর দেবহা। বাক্য বলুন, চন্দ্র শব্দ দিয়ে বাক্য বলুন। শিশুটি চন্দ্র দেখছে। শিশুটি চন্দ্র দেখছে। আচ্ছা, তাহলে এখানে কর্তা আর ক্রিয়া। কর্তা কে? শিশু, তাই তো। আর ক্রিয়া হচ্ছে দেখা। দেখছে, দেখা হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা জানি দেখা ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? প্রথম পুরুষ এক বচনের রূপ হয় হচ্ছে ক্রিয়াপদের রূপটা পশ্চাতি। আচ্ছা, শিশু শব্দ এটা, এই শব্দের অ্যাড্রেস কি? শেষে কোন অক্ষর আছে? উকার। তাহলে এটা একটা উকারান্ত শব্দ। উকারান্ত কোন লিঙ্গের শব্দ? পুল্লিঙ্গ। আচ্ছা, উকারান্ত পুংলিঙ্গ শব্দ আপনাদের কিছু হয়েছে? হ্যাঁ, সাধু হয়েছে। সাধু হয়েছে। তাহলে আমাদের কি লাগবে এখন? এখানে কর্তা, শিশু কর্তা। কর্তা কারকে তাহলে কোন বিভক্তি হবে? প্রথমা। কটা শিশু? একটা শিশু। তাহলে এক বচন, তাহলে প্রথমার এক বচন। তাহলে শিশু শব্দের প্রথমার এক বচন। সেটাকে আমরা কিভাবে জানবো? সাধু শব্দের মতো। সাধু শব্দের মতো, তাই তো। সাধু শব্দের প্রথমার এক বচনে কি রূপ হয়? শিশু। সাধু শব্দের সাধু। তাহলে এখানে শিশু। শিশু। ক্রিয়াপদ কি হবে এখানে? মানে কর্তা কোন পুরুষ কোন বচন? প্রথম পুরুষ এক বচন। তাহলে ক্রিয়াপদে কি হবে? প্রথম পুরুষ এক বচন। শিশু পশ্চাতি। চন্দ্র কোন কারক এখানে? কর্মকারক। তাহলে চন্দ্র, কটা চন্দ্র? একটা। তাহলে কর্মকারকের দ্বিতীয় আর
এক বচনের রূপটা আমার লাগবে। চন্দ্র চন্দ্রম শব্দ পুংলিঙ্গ শব্দ, চন্দ্রম তাহলে রামম চন্দ্রম, চন্দ্রম শিশু চন্দ্রম পশ্যতি। আচ্ছা, এরপরে দেব শব্দ আছে, দেব শব্দ দিয়ে একটা বাক্য বলুন। দেবতাগণ সর্বত্র পূজিত হন। আমাদের শব্দ আছে দেব শব্দ, তাই দেবতা আমরা বলবো না, দেব শব্দ, দেবরা, দেবতারা, না দেবতা শব্দের জায়গায় আমরা দেব শব্দ ব্যবহার করব, তাহলে দেবগণ, ঠিক আছে। দেব হ্যাঁ, কি বাক্যটা কি বললেন? দেবতাদের সব জায়গায় পুজো করা হয়, সর্বত্র। আচ্ছা, ঠিক আছে, দেবতাদের সব জায়গায় পূজা করা হয়। আচ্ছা, এই বাক্যটা মানে এই বাক্যের স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা কোন বাচ্চের বাক্য? এটা ওই মানে ওই প্যাসিভ ভয়েস আর কি, মানে কর্ম। প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখনো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স স্ট্রাকচার শিখিনি, তাই তো? আমরা কেবলমাত্র কর্তৃবাচ্য মানে অ্যাক্টিভ ভয়েসেরই শিখেছি। আচ্ছা, এই বাক্যটাকে জাস্ট অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করে দিন এখন। পূজা করি, তাই তো? দেবতাদের সব জায়গায় পূজা করি, এই হচ্ছে বাক্য। আচ্ছা, এবারে বলো এই বাক্যের কর্তা, কর্তাকে এই বাক্যের কর্তা আছে কি? না, কর্তা তো নেই। কর্তা উচ্ছ্বসী, আমরা বা আমি, আমরা বা আমি, আমরা কি আমরা বা আমি, এখানে আমরা যেটাই দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এবারে বলুন তাহলে আমরা ক্রিয়া কি, কর্তা হচ্ছে আমরা, ক্রিয়া পূজা করা। পূজা করা। আচ্ছা, পূজা করার জন্য আমাদের সংস্কৃতে মানে প্রথম পুরুষ একবচনের রূপটা আমাদের মনে রাখতে হবে। প্রথম পুরুষ একবচনের রূপটা কেমন হয়? পূজতি হয় না, পূজায়তি, ঠিক আছে। প্রথম পুরুষ একবচনের রূপটা কেমন হয়? পূজায়তি, ঠিক আছে। আপনারা এরকম অনেকগুলো ক্রিয়াপদ দেখেছেন আগের দিনে, মানে এরকম একটা ইয়কার চলে আসছে, এরকম অনেক ক্রিয়াপদ দেখেননি আপনারা গত ক্লাসে? হ্যাঁ, ওই তো ধ্যায়তি। তাহলে এখানে হবে হচ্ছে পূজায়তি, পূজায়তি, প্রথম পুরুষ একবচনের রূপ এটা। আচ্ছা, আমরা আগে তাহলে কর্তার ক্রিয়া স্ট্রাকচারটা করে নিই আগে। কি হবে? বয়ম বয়ম পূজয়ামহ, পূজয়ামহ, গুড, বয়ম পূজয়ামহ। আচ্ছা, এবার বাকি অংশটা সব জায়গায় সর্বত্র, সব জায়গায়, তার জন্য আমাদের সংস্কৃতে অব্যয় শব্দ আছে, এটা অব্যয়। আমরা তো বাক্যে কিছু অব্যয় পদের ব্যবহার করি, তাহলে সর্বত্র এটা একটা অব্যয় পদ, অর্থাৎ সর্বত্র এই যে রূপটা আছে, যে ফর্মটা আছে, সেটা একেবারে ধ্রুব, এটার কোনো রকম পরিবর্তন হবে না। মানে যেমন আমরা অন্যান্য শব্দের ক্ষেত্রে একটা পরিবর্তন দেখছি, তাই না, যে মানে প্রত্যেকটা বিভক্তিতে রূপ আলাদা হচ্ছে, কিন্তু অব্যয় পদের ক্ষেত্রে রূপটা হচ্ছে ফিক্সড, সর্বত্র এটা ফিক্সড একটা রূপ, মানে চেঞ্জ হবে না, আনচেঞ্জড একেবারে। অব্যয় পদের রূপ সবসময় অপরিবর্তনীয়। তাহলে বয়ম সর্বত্র পূজয়ামহ। আচ্ছা, তারপরে আরেকটা ওয়ার্ড আছে দেবতাদের, এটা কোন কারক?
এটা করণ কাদের পুজো করা হয়? হুম তাহলে করণ কারক, দ্বিতীয় কর্মকারক কাকে পুজো কাদের করা? সম্প্রদান কারক, কাদের পুজো করা হয়? আচ্ছা, সম্প্রদান বলতে পারি, কর্ম হ্যাঁ, বলতে পারি। ও হ্যাঁ, মানে দেবতাদের উদ্দেশ্যে পূজা করি, বা মানে কাদের, ও কর্ম। দেবতাদের। তাহলে কর্ম হতে পারে, সম্প্রদান বললে অসুবিধা নেই। করণ মানে কিসের দ্বারা? কিসের দ্বারা এখানে সেরকম নেই। তাহলে বয়ম সর্বত্র, আমরা এটা কর্মকারকে যদি করি তাহলে কি হবে? বহু বচন আছে, তাহলে দে রামান দেবান, বয়ম সর্বত্র দেবান পূজয়ামহ। বোঝা গেছে? স্যার, আচ্ছা, তাহলে আজকে আমরা কিছু বাক্য দেখলাম, যেগুলো দেখুন আপনারা নিজেরাই করলেন, তাই তো? বেসিক যে স্ট্রাকচার কর্তা এবং ক্রিয়া, সেই স্ট্রাকচার জানলে বাদ বাকি যে অংশগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কারক কি আছে, ওই পার্টিকুলার শব্দ কোন কারক। কারক যদি আমি নির্ণয় করে ফেলি, তখন আমি সেই কারকে যে বিভক্তি হয় সেই বিভক্তির রূপটাকেই ব্যবহার করলেই আমার হয়ে যাবে। আজকে আমরা নতুন একটা জিনিস শিখলাম। কি শিখেছি? যে আমরা জানি যে সাধারণত কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পায় সেটা কর্তা, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পায় সেটা কর্ম। কিন্তু এটা একেবারে সার্বত্রিক না, তাই তো? কি দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা উত্তর পাই সেটা কর্তাও হতে পারে, ইন এ পার্টিকুলার কন্ডিশন। সেটা কি? যখন ক্রিয়াটা অকর্মক। অকর্মক ক্রিয়ার ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করলেও যেটা উত্তর পায় সেটা কর্তা। এই বিষয়টা আজকে আমরা নতুন জেনেছি, সেটা আগেও আমি বলেছি, আজকে আমরা এই বিষয়টা এক্সাম্পলও দেখলাম, তাই না? তাহলে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই বিষয়টার পর থেকে। সবসময় কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবেন সেটাকে চট করেই একেবারে কর্মকারক বলে দেবো, এমনটা ঠিক না, তাই তো? একটু আমাদের লক্ষ্য করতে হবে যে ওখানে ক্রিয়াটা সকর্মক নাকি অকর্মক। ঠিক আছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, ঠিক আছে, হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে। হুম হুম আচ্ছা, এবারে আমরা কিছু সর্বনাম শব্দের ব্যবহার শিখব। আচ্ছা, সর্বনাম শব্দ আপনাদের কি হয়েছে? মানে বাক্যের সাথে সর্বনাম শব্দের ব্যবহার কিভাবে আমরা করব, এই বিষয়টা আমরা একটু দেখবো আজকে। সর্বনাম শব্দ এখনো পর্যন্ত আপনাদের কিছু হয়েছে? কিরকম একটু বলুন স্যার, ও তো। সর্বনাম শব্দ বলতে যেমনটা আমরা সে, তারা, সে এটা, তারা, ওই 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 যে স হ্যাঁ, এসাহ, সহা, সাহা এসাহা, এসাহ, হ্যাঁ, এগুলো আমাদের হ্যাঁ হয়েছে তো। এগুলো, হ্যাঁ এগুলো তো একটু একটু হয়, হ্যাঁ সা তাহলে এসা। এগুলোকে আমাদের বাক্যে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, একটু 1 মিনিট।
আচ্ছা, এবার আমাদের সর্বনাম শব্দের ব্যবহার আমরা বাক্যে কিভাবে করব এই বিষয়টা আমরা দেখব। আচ্ছা, প্রথমেই আপনারা একটু নিজেরা বলুন যে সর্বনাম শব্দ বলতে আমরা কি বুঝি। সর্বনাম শব্দ বলতে কি? নাউনকে যে মনে নেই রিপ্লেস স্যার। করে, মানে নাউনের পরিবর্তে যে বসে। আচ্ছা, আপনারা যদি সর্বনাম শব্দটা একটু জাস্ট ওই মানে সর্বনাম শব্দটাকেই যদি আমরা একটু বিশ্লেষণ করি, কি সবার নাম সর্বনাম, তাই তো? তাহলে সর্বনাম বলতে যেটা সবার নাম সেটা সর্বনাম। এখন রাম বনে যাচ্ছে এই বাক্যে রাম বনে যাচ্ছে, সে সেখানে গিয়ে কাঠ কাটবে। এখানে সে বলতে কাকে বোঝাবে? রাম। রমা বাড়ি যাচ্ছে, সে বাড়ি গিয়ে ভাত খাবে। এখানে সে বলতে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রমা। রমাকে বোঝাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখুন, সর্বনাম শব্দ মানে রমা বললে রমাকেই বোঝাবে, রাম বললে রামকেই বোঝাবে, কিন্তু সর্বনাম শব্দ পার্টিকুলার কনটেক্সটে একজন পার্টিকুলার কাউকে বোঝাচ্ছে, কিন্তু সর্বনাম শব্দ সবাইকেই বোঝাতে পারে। ঠিক আছে, আমরা পৃথিবীতে যত নাউন আছে সবাইকেই প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে পারি। আচ্ছা, হ্যাঁ, প্রোনাউন। হ্যাঁ, তাহলে সর্বনাম শব্দ সবার নাম সর্বনাম, অর্থাৎ যে সবাইকেই বোঝাতে সক্ষম সেই শব্দগুলো সর্বনাম শব্দ। ঠিক আছে, তো এই জন্য এখন রাম শব্দ সর্বনাম শব্দ না কেন? কারণ রাম শব্দ সবাইকে বোঝাতে পারে না। রাম বললে পার্টিকুলার ওই ব্যক্তি যে রাম তাকেই বুঝি আমরা, একজনকে। তাই সর্বনাম বলতে যে সবাইকেই বোঝাতে পারে, সবাইকে মানে অ্যাট এ টাইম না, প্লাস ওয়ান করে করে গেলে সবাইকে বোঝাতে পারে, পৃথিবীতে যত নাউন আছে সবাইকে, তাই না? হ্যাঁ, তো সর্বনামবাচক শব্দ আমরা অহম আর ত্বম মানে অস্মৎ যুষ্মৎ এই দুটোর ব্যবহার আমরা দেখেছি, আমরা সেটা প্র্যাকটিসও করেছি আমাদের। তাহলে অস্মৎ শব্দ এগুলো পড়া হয়েছে স্যার, ওই চন্দন স্যার এগুলো পড়িয়েছে। হ্যাঁ, স, সাহা সাহা, তৌতে। এবার আমরা এগুলোকে বাক্যে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এখানে খেয়াল করে দেখুন যে সর্বনামবাচক শব্দ একাধারে যেমন নাউনকে রিপ্লেস করছে প্রোনাউন, ঠিক একই রকম ভাবে এটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ, বিশেষণ। খেয়াল করে দেখুন, আমি বলছি যে সেই রাম বনে গিয়েছিল, সেই রাম। তাহলে এখানে সেই রাম বনে গিয়েছিল, তাহলে কোন রাম বনে গিয়েছিল? সেই রাম। রামের একটা, এটা একটা, তাহলে সে এখানে কি, এখানে রামের এটা গুণ, এটা কিছু মানে নামকে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ, তাই না? adjective। রামের গুণকে না, মানে হ্যাঁ, গুণ না, অ্যাডজেক্টিভের কাজ কি, বিশেষণের কাজ কি? বিশেষণ আমি তাকেই বলছি যে বিশেষ্যকে ডিফাইন করছে, মানে বিশেষ্যের পরিধিটাকে একেবারে নিশ্চিত করছে। আচ্ছা আচ্ছা। যেমন এখানে রাম বনে গিয়েছিল, সেই রাম বনে গিয়েছিল বললে তার মানে পার্টিকুলার কোন রাম বনে গিয়েছিল সেটাকে বোঝাচ্ছে, অনেক রামের মধ্যে কোন রাম। যেমন আপনাকে যদি বলা হয় যে এখন পদ্ম ফুল আনুন, পূজার জন্য পদ্ম ফুল আনুন, আপনি তখন নীল, সাদা বা অন্য রঙের যে পদ্ম ফুল, যে কোনো রঙের পদ্ম ফুলকে আনবেন, তাই তো? যদি আপনাকে বলা হয় যে নীল রঙের পদ্ম ফুলটা আনুন পূজার জন্য, তাহলে আপনি কোনটা আনবেন? নীল রঙেরটাই আনা হবে। তাহলে নীল রং অর্থাৎ নীল পদ্ম, এখানে নীল তাহলে কি, পদ্মটাকে হ্যাঁ, অ্যাডজেক্টিভ।
হ্যাঁ, নীল এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষ্য যে পদ্য সেটাকে ডিফাইন করছে, একটা নির্দিষ্ট করে দিচ্ছে। হুম, অর্থাৎ পদ্মের পরিধি, পদ্ম বলতে সাদা, নীল, গোলাপি সমস্তকে বোঝায়। হুম, যখনই বললাম নীল পদ্ম, তখন ওখানে সাদা, গোলাপি এগুলো মাইনাস হয়ে গেল, কেবলমাত্র নীল পদ্মকেই নিতে হবে। অর্থাৎ তার বিস্তৃতি সেটাকে একটা নির্দিষ্ট করে দিচ্ছে, বিশেষ্যের পরিধিকে একটা নির্দিষ্ট করে দিচ্ছে। হুম, হুম, ঠিক। তাহলে এটাই হচ্ছে বিশেষণের কাজ। ঠিক সেরকমই সেই রাম বনে গিয়েছিল বলছি, মানে পার্টিকুলার কোন রাম? সেই রাম, সেই সেই রাম। হুম। মানে একটা পার্টিকুলার কনটেক্সট চলছে, সেই কনটেক্সটে বলা হচ্ছে সেই রাম। হ্যাঁ, তাহলে অনেক রামের মধ্যে কোন রাম সেটা ফিক্সড করে দেওয়া হচ্ছে। হুম, হুম, হুম। এবারে বিশেষণ দেখবেন, বিশেষণ আপনি কখনো বলেন না যে আহ, গরম আগুন, কেউ কাউকে কখনো বলতে শুনেছেন যে এরকম হুম, গরম আগুনটা একটু আনো? হ্যাঁ, আগুনের ধর্মই গরম। তাহলে বিশেষণ বাচক যে শব্দ, আমরা বিশেষণ তখনই ব্যবহার করি যখন যেখানে অনেক হ্যাঁ অপশন আছে, অনেক কিছু হওয়ার হুম, সম্ভাবনা আছে সেখানে। হুম, যেখানে একটা জিনিস একেবারে কনস্ট্যান্ট, হুম, আগুনের গরম হওয়াটা কনস্ট্যান্ট, হুম, তাই জন্য ওখানে আগুন এই বিশেষণ ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই। হুম, যদি আগুন ঠান্ডা হতো হুম, তাহলে গরম আগুন বলার একটা প্রয়োজনীয়তা আছে। হুম, আমরা ওই জন্য বলি গরম জল, ঠান্ডা জল এগুলো বলতে পারি, হুম, কারণ জলের হুম, ক্ষেত্রে দুটোই পসিবল। হুম, সেক্ষেত্রে তো সেরকমই এখানে তাহলে এই যে সর্বনামবাচক শব্দ সেগুলোকে আমরা বিশেষণ হিসাবেও ব্যবহার করতে পারি। এবারে বিশেষণ আর বিশেষ্যের একটা সাধারণ, যেমন আপনারা দেখেছেন ক্রিয়াপদের ক্ষেত্রে আমাদের হাতে 9টা ক্রিয়াপদ আছে। 9টা ক্রিয়াপদের মধ্যে আমি কোন ক্রিয়াপদটাকে নেব, ব্যবহার করব, সেটা আমরা কিভাবে ঠিক করি? বাক্যে পুরুষ আর বচন। বাক্যে কর্তার পুরুষ বচন দেখে ঠিক করি। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে বিশেষণ, এটার মানে বিশেষণের ব্যবহার বাক্যে কিভাবে হবে, অর্থাৎ একটা বিশেষণ সেটা কোন বিভক্তিতে কোন বচনে ব্যবহার হবে সেটা কি দেখে ঠিক হবে? সেটা বিশেষ বিশেষ্যের পুরুষ বচন এবং লিঙ্গ, এই 3টে জিনিস দেখে ঠিক হবে। এখন সর্বনামবাচক শব্দ, এটার তো কোনো নির্দিষ্ট লিঙ্গ নেই। হুম, সর্বনামবাচক শব্দ যখন পুরুষকে বোঝাবে তখন সেটা পুংলিঙ্গে, হুম, যখন স্ত্রীকে বোঝাবে তখন স্ত্রীলিঙ্গের শব্দ সেটা, যখন ক্লিবলিঙ্গের কাউকে বোঝাবে তখন সেটা ক্লিবলিঙ্গের শব্দ। তাহলে বিশেষণের ব্যবহার বাক্যে কিভাবে হবে না, বিশেষ্যের লিঙ্গ পুরুষ এবং বচন অনুসারেই, সরি লিঙ্গ পুরুষ বচন না, ভুল হলো, বিশেষ্যের লিঙ্গ বিভক্তি এবং বচন, পুরুষ বচনের কোনো প্রয়োজনীয়তা নেই। বিশেষ্যের লিঙ্গ বিভক্তি এবং বচন হুম, এই অনুসারেই বিশেষণের লিঙ্গ বিভক্তি বচন ঠিক হবে। যেমন আমি এক প্রসিদ্ধ এক্সাম্পল দিচ্ছি, ধরুন আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ধরুন আমাদের হাতে একটা এখন বিশেষণ আছে এরকম, সুন্দর, এই বিশেষণটা আমাদের কাছে আছে। এবারে এই বিশেষণ দিয়ে যদি আমি বিশেষণটাকে যদি ব্যবহার করি, সেখানে বিশেষ্য যদি এরকম হয়, আমার হাতে এখন 3টে বিশেষ্য আমি নিচ্ছি। একটা বিশেষ্য আছে ধরুন এরকম, বালকः, নেক্সট
বালিকা। নেক্সট ক্লিবলিঙ্গের একটা ফলো শব্দ নিচ্ছি। তাহলে এই বিশেষণ এবং বিশেষ্যকে যদি আমি ব্যবহার করি পাশাপাশি, তাহলে আমার কি হবে, যখন বিশেষ্য যখন বালকः তখন বিশেষণ কি হবে, বালকः এটা কোন লিঙ্গের শব্দ, পুংলিঙ্গে। পুল্লিঙ্গ, কোন বিভক্তিতে আছে, প্রথমা বিভক্তি, কোন বচনে আছে, এক বচন। এক বছর। শব্দ আমাদেরও তাই করতে হবে, পুংলিঙ্গ প্রথমা এক বচন। সুন্দর সুন্দর শব্দ একটা অকারান্ত শব্দ, তাহলে তার পুংলিঙ্গ প্রথমা এক বচনে কি রূপ হবে, সুন্দরः। আচ্ছা, এটা যদি এখন দ্বিবচনে যদি হয় বালকৌ, তখন কি হবে, সুন্দরৌ, সুন্দরৌ। বহুবচনে হলে বালকः, সুন্দরাহ। সুন্দর, সুন্দরাः বালকাः। আচ্ছা, এখন যদি এটা ধরুন এরকম আছে, ত্বম, কি হবে, তুমি। বলুন, বুদ্ধি করে বলুন কি হবে তাহলে এখন। আপনারা বলুন যে তুমি এবং আমি, মানে অর্থাৎ মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ, এটার কি আমরা কোনো রকম দেখেছি, মানে কোনো মানে যেমন অন্যান্য সর্বনামবাচক শব্দের বা অন্যান্য সর্বনাম শব্দ যেমন হচ্ছে তদ, এতদ, এগুলোর দেখবেন আপনারা তিনটে লিঙ্গেই রূপ পেয়েছেন, তাই না? পুংলিঙ্গে আলাদা, সাহাতৌতে শব্দের। দেখুন, মানে পুংলিঙ্গে আমি দেখাচ্ছি, খেয়াল করে দেখুন, তৎ শব্দের পুংলিঙ্গে সাহাতৌতে, স্ত্রীলিঙ্গে সাতে তাহা, নপুংসকলিঙ্গে। তত্তে তানি। তাহলে এই তৎ শব্দ, তৎ মানে সে, যেটা আমরা যদি পুংলিঙ্গে বলি তখন সে, স্ত্রীলিঙ্গেও সে, আর পুল্লিঙ্গে বলে সেটি, বাংলাতে বললে আর কি। অসমদ এবং যুষ্মদের ক্ষেত্রে দেখছেন কি এরকম তিনটে লিঙ্গের রূপ দেখছেন কি, না, অর্থাৎ উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা তিনটি লিঙ্গের ক্ষেত্রে রূপ দেখছি না। দেখুন, আমরা একটু নিজেরা বলবো, মানে কেন দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, আমি যখন বলছি আমি, তাহলে আমি শব্দের এটা কোন লিঙ্গ সেটা কিভাবে ঠিক হবে, সেটা আমি, কনটেক্সট দেখে, অর্থাৎ বক্তাকে তার উপরে। অহম, আমি, অহম বলতে আমি, এখন অহম এটা তিনটে লিঙ্গেই রূপ, তাই না? এই জন্য এটা মানে অহম এটা তিনটে লিঙ্গকেই বোঝাতে পারে। যখন পুরুষ তখন পুরুষকে, যখন স্ত্রী তখন স্ত্রীকে, যখন ক্লিবলিঙ্গের কেউ তখন ক্লিবলিঙ্গের। অর্থাৎ অসমদ এবং যুষ্মদ এই দুটো শব্দ হচ্ছে, বলতে পারি আমরা এটা লিঙ্গের প্রয়োজন নেই, কারণ এটা তো মানে কনটেক্সট, যিনি বক্তা যিনি শ্রোতা তার উপরে ডিপেন্ড করছে। তো ওই জন্য এসব ক্ষেত্রে কি হয়, সর্বদাই ওটা হচ্ছে কনটেক্সট অনুযায়ী ঠিক হবে। এখন ত্বম, ত্বম যদি এখন পুরুষ হয় তখন কি হবে, পুংলিঙ্গের হলে সুন্দরাহ। ত্বম যদি স্ত্রীলিঙ্গের হয় তাহলে সুন্দরা, সুন্দরা। ত্বম যদি এখন ক্লিবলিঙ্গের হয় তখন স্ত্রীলিঙ্গ হলে
ফল শব্দের মতো, অকারান্ত শব্দ। হ্যাঁ হ্যাঁ ক্লিবলিঙ্গ শব্দ কেমন হবে? ফল হ্যাঁ শব্দের মতো। ফলম, হ্যাঁ সুন্দরম। ফল। আচ্ছা, একই রকম ভাবে দেখুন, সুন্দরম। এবারে যদি আমাদের স্ত্রীলিঙ্গ হয় তখন কি হবে? বালিকা। তখন কেমন হবে? সুন্দরা। ওই স্ক্রিনটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওটা একটু ওয়েট করুন। কি হবে? সুন্দরা বালিকা। যদি দ্বিবচনে কেমন হবে? বালিকে। কি হবে তাহলে? দুজন। সুন্দরে, তাই তো? সুন্দরী বালিকে। সুন্দরে বালিকে। বহুবচনে হলে বালিকাহা, তাহলে সুন্দরাহা। সুন্দরাহা। আচ্ছা, এরকম ক্লিবলিঙ্গ হলে ফলম। সুন্দর আনি, ফলম সুন্দরম ফলে এক বচন। ফলানি। সুন্দরম এক বচন তো, তাহলে সুন্দরম সুন্দর ফলম। আনি। ফলম। দ্বিবচনে সুন্দরী। সুন্দরে আচ্ছা ফলে। আচ্ছা। বহুবচনে সুন্দরানি। সুন্দর আনি। ফলানি। সুন্দরানি ফলানি। ফলানি। আচ্ছা, এবার এতটুকু বুঝতে পেরেছেন? স্যার একটা কথা স্যার, যদি বলুন। যদি যদি তুমি প্লুরালে যদি ছেলে এবং মেয়ে মিশে থাকে, স্টুডেন্টস হয়, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম নিয়ম আছে। ধরুন মিশিয়ে আছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। তিনটে মিশিয়ে থাকলে তখন ক্লিবলিঙ্গের প্রাধান্য। ক্লিবলিঙ্গ। হ্যাঁ, তখন ক্লিবলিঙ্গ অনুসারে চলবে। ঠিক আছে, অর্থাৎ মানে ক্লিবলিঙ্গ যদি থাকে, মানে ওই যে মিক্সিং, সে দুটোর হতে পারে, তিনটের হতে পারে, ক্লিবলিঙ্গ এক্সিস্ট করলে সেটা সেখানে ক্লিবলিঙ্গ অনুসারেই চলবে। ওটা আমরা বিশেষ্য বিশেষণের ব্যবহার আরো ইন ডিটেলস দেখবো আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে, মানে কোন সিচুয়েশনে কোনটা মানে অনুসারে চলবে, কোনটা মানে কোন সিচুয়েশনে কখন কোনটাকে আশ্রয় করে আমরা বিশেষণের লিঙ্গ ঠিক করব। ঠিক আছে, আর যখন দুটো থাকবে, ধরুন স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আছে, তখন পুংলিঙ্গের প্রাধান্য। তাহলে আপনাকে যদি মানে জাস্ট ওই মানে প্রাধান্যের দিক দিয়ে সাজাতে হয়, ক্লিবলিঙ্গ 1 নাম্বার, পুংলিঙ্গ 2 নাম্বারে, স্ত্রীলিঙ্গ 3 নাম্বারে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা বাক্য মানে জাস্ট এই বিশেষ্য বিশেষণ ব্যবহার করে দুটো বাক্য করি আমরা। দেখুন, তাহলে বিশেষ্য বিশেষণের নিয়ম কি? বিশেষণ ব্যবহারের নিয়ম হচ্ছে বিশেষ্যে যে লিঙ্গ, যে বিভক্তি এবং যে বচন, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি এবং সেই বচন। অর্থাৎ বিশেষ্য আমার বাক্যে যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচনে থাকবে, সেখানে বিশেষণও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচনে ব্যবহার করতে হবে। এখন যদি আমি একটা বাক্য এরকম দিই, ধরুন এরকম ধরুন একটা বাক্য আছে, সুন্দর বালকরা সুন্দর ফলগুলি খাচ্ছে। এই বাক্যটা কেমন হবে? সুন্দরাহা হুম বালকাহা হুম
আহ, খাদ- খাদ্যায়ন সুন্দরাণী খাদন ফলানি আচ্ছা, সুন্দর ফলানি 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 সুন্দরাণী খাদন্তি, তাহলে সুন্দরাণি ফলানি রানী খাদন্তি। খাদন্তি। এখানে যদি আমাদের এখন বলা হয় যে এই প্রত্যেকটা কোন বিভক্তি কোন বচন আছে বলুন। বালকাহা কোন বিভক্তি কোন বচন? প্রথমা বিভক্তি বহু বচন। প্রথমা বিভক্তি বহু বচন। সুন্দরাহা কোথায় আছে? হ্যাঁ, প্রথমা বিভক্তি বহু বচন। প্রথমা বিভক্তি বহু বচন। ফলানি রানীয় হ্যাঁ, প্রথমা ফলানি বিভক্তি বহু বচন। প্রথমা বিভক্তি বহু বচন। ঠিক করে বলুন, কি খাচ্ছে? ফল আচ্ছা, ফল খাচ্ছি। তাহলে ফল তো কর্ম, এখানে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, ও তাহলে আচ্ছা আচ্ছা, দ্বিতীয়া ও হ্যাঁ বহু হ্যাঁ বচন। দ্বিতীয় তাহলে এখানে সুন্দরানী কোথায় আছে এখানে? তাহলে দ্বিতীয় আর বহু দ্বিতীয় বচন। বিভক্তি বহু বচন। দ্বিতীয় বিভক্তির বহু বচন। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধরুন যদি এরকম একটা বাক্য হয়, সুন্দর বালকদের থেকে এখানে পঞ্চমী হচ্ছে সুন্দর বালকদের থেকে শিক্ষক ঠিক আছে, সুন্দর বালকদের থেকে শিক্ষক পড়া নিচ্ছেন। এখানে কি হবে? আগে কর্তা ক্রিয়া, কর্তা কি আছে এখানে? শিক্ষক। তাহলে কর্তা মানে শিক্ষক শব্দের শেষে অকার আছে, তাহলে পুংলিঙ্গ, অকারান্ত পুংলিঙ্গ শব্দ শিক্ষকাহা। তাহলে আমাদের প্রথম আর এক বচনটা লাগবে, তাহলে প্রথম আর এক বচনে কি রূপ? শিক্ষকাহা। শিক্ষকাহা। ক্রিয়াপদ কি আছে? পড়া নিচ্ছেন, পাঠক পড়া নিচ্ছেনটা ক্রিয়াপদ, নেওয়া নিচ্ছেন। এখানে ক্রিয়া। পড়া হচ্ছে কি নিচ্ছেন? পড়া 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 হচ্ছে কর্ম, আচ্ছা, পড়া হচ্ছে কর্ম। তাহলে শিক্ষক নিচ্ছেন। আচ্ছা, নেওয়ার জন্য আমাদের সমাজটিতে কি ধাতু আছে? তার প্রথম পুরুষের এক বচনের রূপটা এরকম হয় নয়তি। ঠিক আছে, আমাদের এখানে কি হবে? কোন রূপটা লাগবে? শিক্ষক কর্তা, প্রথম পুরুষে এক বচন, এক বছর নয়তি। তাহলে নয়তি। আচ্ছা, কি নিচ্ছেন? পড়া পড়াকে আমরা কি বলি? এখানে কি শব্দ পাঠ বলবো? পাঠ পাঠ। তাহলে পাঠ অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে তার আমরা কি নেব? পাঠ এখানে কর্মকারক, কর্মকারকের দ্বিতীয় আর এক বচন পাঠম পাঠম। শিক্ষকः পাঠম নয়তি। বালক এখানে কোন কারক? এটা পঞ্চ অপাদান কারক। অপাদান কারক। কটা বালক? অনেক অনেক বহু বচন। বহু বচন। বহু বচন। তাহলে কি হবে? পঞ্চমীর বহু বচনের রূপ নিতে হবে। বালক শব্দের বাল- পঞ্চমীর বহু বচন কি হবে? বালক বালক বালকে প্রিয়, বালকে প্রিয়। গুড। বালকেভ্যঃ। তার বিশেষণ কি আছে? সুন্দর। সুন্দর বালক। তাহলে সুন্দরটা কি হবে? তাহলে বিশেষণ কোথায় ব্যবহার করা হবে? কোন বিভক্তি কোন বচনে? ওই বালককে অভ্যাস প্রিয় সুন্দরে প্রিয়। সুন্দরেভ্যঃ। শিক্ষকः সুন্দরেভ্যঃ বালকেভ্যঃ পাঠম নয়তি। তাহলে বিশেষণ বিশেষের ব্যবহার বাক্যে কেমন হবে? বোঝা গেছে? স্যার
তাহলে আমরা জাস্ট সুন্দর দিয়ে মানে জাস্ট এক্সাম্পলগুলো দেখলাম। তাহলে এবারে যেখানে যেখানে এরকম বিশেষণ পাবো সেই বিশেষণ শুধুমাত্র এরকম সুন্দরা এরকম তো হবে না, একাধিক টাইপের বিশেষণ হতে পারে। যেমন সংখ্যাবাচক শব্দ, সেটাও বিশেষণ, তাই না? একজন বালক, তাহলে এখানে একটা কি বিশেষণ, মানে বিশেষণ। বালকের বিশেষণ। সংখ্যাবাচক শব্দ বিশেষণ হতে পারে। তারপরে সর্বনামবাচক যে শব্দগুলো আছে সেগুলো বিশেষণ হতে পারে। সেই বালক, এই বালক, তাই না? তাহলে এরকম সর্বনামবাচক শব্দও বিশেষণ হতে পারে। আর এইভাবে আমাদের বাক্যে বিশেষণের ব্যবহারগুলো করতে হবে। আপনাদের শব্দরূপ এখনো পর্যন্ত কি কি হয়েছে? মানে আপনারা কতদূর অনেকগুলো পর্যন্ত এগিয়েছেন? দিয়েছেন মানে। হ্যাঁ স্যার, কতদূর পর্যন্ত এগিয়েছেন শব্দরূপ? মানে কোন স্বরবর্ণ শেষে কোন আছে, কোন স্বরবর্ণ আছে? মানে অকারান্ত ইকারান্ত দিয়েছেন তো অনেকগুলো, কিন্তু ওই ইকারান্ত হয়েছে, তারপরে উকারান্ত, তারপরে ওই তকারান্ত আছে, রিকারান্ত, এগুলো হয়েছে, মানে দেওয়া আছে। স্যার লিস্টটা অনেকটা দিয়েছেন স্যার, কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু সবটা হয়নি মুখস্থ তো হয়নি, মানে। চেষ্টা করছি। তাহলে কি অনেকগুলো মনে দিয়েছে। হচ্ছে? মানে আমরা তো মানে জাস্ট বাক্য প্র্যাকটিস করছি গত দুটো ক্লাসে। তাহলে বাক্য এরকম দেখে কি মনে হচ্ছে? জিনিসটা খুব সোজা, কিন্তু মানে একটা স্ট্রাকচার আর ওইতে যাচ্ছে, পুরো জাস্ট একটা স্ট্রাকচার দেওয়া আছে, ওই স্ট্রাকচারে আমাদেরকে ফেলতে হবে। অর্থাৎ শুধুমাত্র আসলে মনে রাখতে হবে, সব পড়ে মনে রাখতে হবে। শব্দরূপ গুলো জানলেই আমরা অনায়াসে বাক্য করতে পারি। হ্যাঁ, শব্দরূপ এবং মানে ধাতুরূপ। ধাতুরূপ। তারপরে আমাদেরকে একটু জানতে হবে যে কোন শব্দটা কোন লিঙ্গের শব্দ। অর্থাৎ আমরা যে নতুন নতুন শব্দ পাচ্ছি সেটা তো আগে জানতে হবে কোন লিঙ্গের, তবে তো আমি মানে ধরুন এখন অকারান্ত বা ইকারান্ত, হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ হতে পারে, ক্লিবলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে। এখন তিনটে লিঙ্গেই শব্দরূপ আলাদা। তাহলে আপনাকে একটা নতুন শব্দ যখন পাচ্ছেন সেই শব্দের লিঙ্গটাও আপনাকে একটা ঠিক করতে হবে, যেটা এই লিঙ্গের শব্দ, তবেই তো আপনি তার মানে তার অনুকরণীয় যে শব্দ সেটাকে সেইভাবে অনুকরণ করবেন দেখে। স্যার একটা প্রশ্ন স্যার, স্যার বলুন। অকারান্ত সমস্ত শব্দই কি মানে পুংলিঙ্গ শব্দ? না, ক্লিবলিঙ্গ তো হচ্ছে, ফল শব্দ ক্লিবলিঙ্গ। মানে স্ত্রীলিঙ্গ হবে না, তাই তো স্যার? না, স্ত্রীলিঙ্গ হবে না। অকারান্ত শব্দের ক্ষেত্রে আমাদের একটু ছাড় আছে, পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গ, স্ত্রীলিঙ্গটা নেই, ছাড় পেয়েছি আমরা একটু এখানে। তাহলে আপনারা হচ্ছে এরকম ছোট ছোট বাক্য এরকম প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এরকম কর্তৃবাচ্যের বাক্য আমরা একটু বড় করে করলাম, তাই তো? অর্থাৎ আমরা আগের দিন শুধুমাত্র কর্তা আর ক্রিয়া দেখেছি, আজকে আমরা তার সাথে সাথে আরো দুটো করে অংশ, দুটো বা তিনটে করে ওয়ার্ড এক্সট্রা দিয়ে দিয়ে কিছু বাক্য প্র্যাকটিস করলাম, এবং বিশেষণ বিশেষের সামান্যভাবে জানলাম ব্যবহারটা। এবার আমরা বিশেষণ বিশেষের বিশেষভাবে ব্যবহার জানবো আরো, মানে কোন সিচুয়েশনে, যেটা দেবাশিসবাবু প্রশ্ন করেছিলেন যে কোনটার প্রাধান্য হবে, মানে স্ত্রী পুরুষ মিশিয়ে থাকলে সেখানে আমাকে বিশেষণটাকে মানে কোনটাকে অনুসরণ করে চালাতে হবে, ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আর দেখতে হবে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হয়, বাক্যের স্ট্রাকচার কেমন হবে। পরের ক্লাসে আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখবো, ঠিক আছে? বলুন, কিছু প্রশ্ন আছে? এই বাক্যগুলো করতে গিয়ে কোনো ডাউট আসছে, এরকম কিছু হচ্ছে? না, সেরকম কিছু আসছে না, নিজেকে অনেক করতে হবে এটাই শুধু মাথার মধ্যে আসছে। আচ্ছা, মানে স্ট্রাকচার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না একদমই? না, অসুবিধা হচ্ছে না।
এই অবধি তো কোনো অসুবিধা লাগছে না স্যার। মানে ওই আর কি একটা মানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা তো একেবারে একটা মানে ম্যাথমেটিক্যাল তো পুরো, হুম। মানে একেবারে সব ওই মানে যেটা যেমনটা তেমনটাই করতে হবে। তো ওই জন্য এখানে একটু ম্যাথমেটিক্যালি ভাবলে ল্যাঙ্গুয়েজটা খুবই সোজা, মানে মানে ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারটা ধরে নেওয়াটা খুব সোজা। হুম। আচ্ছা, আপনাদের চন্দন স্যার এখন কি পড়াচ্ছেন? চন্দন স্যার ওই তো ওই যে ওই এটা তৎ তাদের যে বহুবচন এই রূপটা মানে অস্থি স্থ সন্ধি এগুলো বলছিলেন আগের দিন, স্থ এগুলো। আর আচ্ছা। সহ তৌ তে সা তে হ্যাঁ তাহা তৎ তে তানি এগুলো পড়িয়েছেন। হ্যাঁ হুম, আচ্ছা। তাহলে এই যে শব্দগুলো আছে এগুলো তাহলে আমরা কি করে ব্যবহার করব? এগুলোকে আমরা ধরুন কেবল কর্তা হিসেবে ব্যবহার করতে পারি। ধরুন সে যাচ্ছে, যেমনটা আমরা এখনো পর্যন্ত শিখেছি। তাহলে এই শব্দগুলো সবগুলোই তো কোন কোন লিঙ্গের, মানে কোন পুরুষের শব্দ? এগুলো সবই তো প্রথম পুরুষের শব্দ। স্যার মানে শুধু তো স্যার, তার মানে স্যার এগুলোরও তো সব মানে সমস্ত পুরুষ বিভক্তি সবই থাকবে। হ্যাঁ, অবশ্যই আছে। ধরুন আমি যদি একটা জাস্ট মানে এগুলো তো সবসময় তো সর্বনাম, যেমন রাম বনে যায়, সে বনে গিয়ে, এখানে এই বাক্যের কর্তা কে? সে। তাহলে এখানে সে এটা যখন ডিফারেন্টলি অ্যাজ এ কর্তা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বিশেষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে না, মানে সে খাচ্ছে, কি হবে? যেমন আপনারা করেছেন বালকঃ খাদতি, সেরকমই সে খাচ্ছে, কি হবে? সহ খাদতি। সাহা খাদতে। তারপরে তারা দুজন খাচ্ছে, তৌ তৌ তো তৌ খাদতঃ। খাদাতাহ। একই রকম ভাবে তারা অনেকজন, তে তখন তে তে খাদান্তি। খাদন্তি। এখানে কি, এখানে কর্তা হচ্ছে সে, তারা দুজন কর্তা, তারা অনেকজন কর্তা। তাই এখানে সহ খাদতি, যেমন আমরা বালকের ক্ষেত্রে করেছি সেরকম। আর এগুলো সবগুলোই প্রথম পুরুষ। একই রকম ভাবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আমরা করতে পারি, সা খাদতি, সা খাদতি, তে তে খাদতঃ, খাদাতাহ, তাহা খাদন্তি। খাদন্তি। একই রকম ভাবে তার মানে ক্লিবলিঙ্গের স্যার ক্ষেত্রেও করি। এদেরও স্যার শব্দরূপ মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, শব্দরূপ তো মুখস্থ করতেই হবে, শুধুমাত্র মানে বাক্যে ব্যবহার করার জন্য তো শব্দরূপ মুখস্থ করতেই হবে। সেটা আমি এই বাক্যে ব্যবহারটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এটাই কর্তা, মানে সে তারা এটাই কর্তা, এরকম একটা হতে পারে। আর একটা বিশেষণ হিসাবে, ধরুন এখন সহ বালকঃ খাদতি, মানে সেই বালকটা খাচ্ছে। এখানে সহটা কি? বালকের বিশেষণ। তাহলে বালকের বিশেষণ হিসেবে ব্যবহার করতে গেলে তো আপনাকে শব্দরূপটা জানতে হবে, কারণ বালকঃ যখন পুংলিঙ্গ প্রথম একবচন তখন সহা, বালিকা হলে সা, বালকঃ যদি এখন মানে দ্বিতীয় বিভক্তিতে থাকে, দ্বিতীয় বিভক্তি থাকে, তখন বালকম, তখন কি হবে? তম বালকম, সহা তৌতে তম। তাহলে এখানেও প্রত্যেকটা শব্দের মানে শব্দরূপগুলো মনে রাখতে হবে। ধরুন আমি বলছি যে রাম সেই বালককে দেখছে, তাহলে এখানে বালক কর্মকারক, তাহলে আমরা কি করতাম? রামঃ পশ্যতি বালকম পশ্যতি, তার অ্যাডজেক্টিভ কি আছে? সেই বালককে। তাহলে এখানে মানে তৎশব্দ হচ্ছে বিশেষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কার? বালকের। বালক এখন কোথায় আছে? বালকম, তাহলে দ্বিতীয় বিভক্তির এক বচন। তাহলে আমাকে তৎশব্দের পুংলিঙ্গের দ্বিতীয় বিভক্তির এক বচনের রূপটা নিয়ে আসতে হবে। সেই রূপটা কি হয়? তম। তাহলে রামঃ তম বালকম পশ্যতি। এটা কি একটু কঠিন হয়ে যাচ্ছে? এই অবধিই থাকছে, ওর বেশি হয়ে গেলে আমার পড়তেও তো হবে, পড়তে হবে, বুঝতে হবে, মাথায় রাখতে হবে। না, আজকে আমরা যাব না, এগোবো না। তো তাহলে সর্বনামবাচক শব্দগুলোকে আমাদেরকে জেনে রাখতে হবে, শুধুমাত্র এই প্রথমা বিভক্তি জানলে হবে না। যেমন আপনারা এখানে দেখছেন সুন্দর শব্দের শুধুমাত্র কি প্রথমা হচ্ছে? যখন
বিশেষ্য প্রথম হয় তখন প্রথমা, বিশেষ্য যদি দ্বিতীয়া হয় তখন সুন্দরম বালকম, বিশেষ্য তৃতীয়া হলে সুন্দরেন বালকেন, বিশেষ্য চতুর্থী হলে সুন্দরায় বালকায়, পঞ্চমী হলে সুন্দরাত বালকাত, ষষ্ঠী হলে সুন্দরস্য বালকস্য, সপ্তমী হলে সুন্দরে বালকে। সেরকমই যখন তৎশব্দে যখন বিশেষণ তখন তারও তাই হবে, সহ বালকঃ তম বালকম তেন বালকেন তস্मै বালকায় তস্মাৎ বালকাৎ তস্য বালকস্য তস্মিন বালকে। তৎশব্দ দেয়া আমাদেরকে দেয়া হয়নি স্যার, তৎশব্দ। হ্যাঁ, মানে আপনারা শুধুমাত্র প্রথমাটা এখনো পেয়েছেন, ও আচ্ছা আমি আচ্ছা। জাস্ট অ্যাডজেক্ট হিসেবে ব্যবহার করা হ্যাঁ হয় সেটা বোঝাতে গিয়ে আমি বললাম যে ওটা আমাদের হ্যাঁ সব হ্যাঁ। মানে সব বিভক্তিতেই রূপটা জানতে হবে। হুম হুম। ঠিক আছে, এখন যেগুলো পেয়েছেন ওগুলো আস্তে আস্তে করতে থাকুন। আর আমরা বারবার আমি বলেছি যে ওইভাবে পড়বেন না একেবারে, মানে জাস্ট একটা মানে মুখস্থ করার জন্য এরকম আচ্ছা। মানে রামহা হুম। রামৌ এরকম পড়লে কিন্তু মনে থাকবে না। মনে থাকবে? না, আপনাদেরকে একটু ছন্দের আচ্ছা। স্টাইলে করতে হবে, ও। মানে একটা নির্দিষ্ট রিদিমে পড়তে হবে, নাহলে মনেই থাকবে না। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। রামহা রামৌ রামাহা এইভাবে পড়তে হবে একটু, মানে আপনাদের হুম, পছন্দ মতো যে কোনো একটা রিদিম ঠিক ঠিক। হুম সেইভাবে পড়লে দেখবেন মনে থাকবে। হুম মানে ঠিক। একটা করে যদি পড়েন রামহা রামৌ সেটা মনে রাখতে অসুবিধা, ওই জন্য তিনটে করে নিয়ে একসাথে পড়বেন এবং একটা রিদিমে পড়বেন, আচ্ছা, ঠিক তবে আছে। দেখবেন মানে অনায়াসে মুখস্থ হয়ে যাচ্ছে এবং হুম সেটা স্থায়ী হচ্ছে। হুম হুম, ঠিক। দেবাশিস বাবু বেশ মুখস্থ করেছেন। আমিও তো চেষ্টা করেছি, কিন্তু চেষ্টা করছি স্যার, তিনটে শব্দ এখনো নিয়ে হয়নি চেষ্টা স্যার। করেছি, কিন্তু পারছি না তো দেখুন মানে দেখছি যখন এই আসল শব্দগুলো সময় কিন্তু কিছু মনে হচ্ছে আসে। আপনাদের মানে মুখস্থ করতে হবে না, আপনারা জাস্ট প্রতিদিন সময় নিয়ে একটু আবৃত্তি করুন, মানে একটা আচ্ছা। নির্দিষ্ট রিদিমে হুম জাস্ট আবৃত্তি করে যান। দেখুন আপনি জাস্ট এরকম ১ সপ্তাহ বা ২ সপ্তাহ কন্টিনিউ আবৃত্তি করুন। আপনি একটা শব্দরূপ, মানে আমি ধরছি আপনি ১০টা শব্দরূপ পড়ছেন, ওটা হুম প্রতিদিন জাস্ট আবৃত্তি করুন। মানে রাম হুম শব্দ, লতা শব্দ জাস্ট একবার করে এরকম এর একটা রিদিমে আবৃত্তি করে যান। মানে আপনাকে ওই মুখস্থ করার জন্য রিপিট করতে হবে না। রামঃ রাম, রামাহ রামঃ রামঃ এটার প্রয়োজন নেই। আপনি জাস্ট আবৃত্তি করুন। রামঃ রামৌ রামাহ রামম রামৌ রামান, এই রিদিমে আপনি শুধু শব্দগুলো পড়ে যান। এটা পড়ার পরে লতা, তারপরে হরি, তারপরে মতি, তারপরে নদী, সাধু, মাতৃ, পিতৃ, এরকম ভাবে জাস্ট আবৃত্তি করে যান কন্টিনিউ জাস্ট ২ সপ্তাহ ৩ সপ্তাহ করে যান এরকম, দেখবেন মানে পুরোটাই স্যার, হ্যাঁ পুরোটাই পুরো আবৃত্তি করে। আবৃত্তি করে যান, শুধু হুম মুখস্থ করতে হবে না। হুম আপনি যখন একই জিনিস বারবার পড়ছেন এবং একটা নির্দিষ্ট যখন এই রিদিমে পড়বেন, সেটা হুম অটোমেটিকলি আপনার ব্রেন সেটা ধারণ করে নেবে, হুম হুম আপনাকে চেষ্টা করতে হবে না। হুম, এটা একটা খুব মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া। আচ্ছা। দেখবেন আপনি যদি ৩০ দিন একটা জিনিস বারবার পড়েন বলেন, সেটা তো অনায়াসেই একটা মাথায় থেকে যাবে। আর এটা যদি একটা উদাত্ত কণ্ঠে একটা রিদিমে পড়েন, সেটা তো আরোই থেকে যাওয়ার কথা। মানে একটু উচ্চ স্বরে একটা রিদিমে ছড়ার মতো করে বা একটা সুরে নির্দিষ্ট রিদিমে পড়ছেন, সেটা তো মনে থাকবেই স্বাভাবিক, ওটা আরো ব্রেন সহজে ক্যাচ করে নেবে। হুম মানে এই মুখস্থ নিয়ে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে একজন এসেছিলেন, মানে কি করে এই সংস্কৃত তো বিশেষ করে এটা খুব ইম্পর্টেন্ট একেবারে, যে সংস্কৃত না সব সাবজেক্টেই আছে, সংস্কৃত আরো বেশি করে যে বলে না একটা মুখস্থ ব্যাপারটা এখানে খুব আছে, একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। তো এখানে আর কি মানে উনি একটা কথাই বলেছেন যে এই মনে রাখার ক্ষেত্রে হচ্ছে একেবারে বেসিক আইডিয়া বা এটা বেসিক মানে সবচেয়ে উপায় হচ্ছে আবৃত্তি, এর বাইরে কোনো উপায় নেই। ওই জন্য দেখবেন আমাদের যে মানে এত বেদ, এই এত একটা মানে মানে ভাস্ট একটা গ্রন্থ,
সেটাকে মানে শ্রুতি পরম্পরায় কিভাবে মনে রাখা হয়েছিল, জাস্ট প্রতিদিন আবৃত্তি করা হতো বলেই মানে পরম্পরায় মনে থেকে গেছে। মানে একজন গুরু চলে যাওয়ার পরেও তার শিষ্যের পুরোটা মনে ছিল। হ্যাঁ সেই আবৃত্তি এতটাই করা হয়েছে, এবং সেই আবৃত্তিটা তো একটা নির্দিষ্ট রিদিমে করা হয়েছে। মানে আপনারা বেদ শুনেছেন, সব ইউটিউবে শুনেছেন, একটা নির্দিষ্ট রিদিমে করা হয়, উদাত্ত কণ্ঠে করা হয়। তো অলওয়েজ যখন একটা উচ্চ স্বরে একসাথে সবাই মিলে পড়বেন, যেটা আমরা নিজেরাও তো বেদ পড়েছি, মানে একসাথেই যখন পড়বেন 10 জন মিলে যখন একসাথে পড়বেন, তখন দেখবেন অনায়াসে যেন আর ওই যে একটা চ্যান্টিং হচ্ছে, তো ওটা অনায়াসে একটা জাস্ট কি বলবো জিনিসটা মুখস্থ হয়েই যাবে। আপনাকে আলাদা করে মুখস্থর জন্য চেষ্টা করতে হবে। হুম। মানে এটা আমি আমার একটা অভিজ্ঞতা বলছি। এই যে আমাদের রাত্রি ভোজন যেটা আছে, খণ্ডনা হোম বন্ধনা, এটা কিন্তু আমরা কখনো মানে মানে মনে রাখিনি। আমাদের প্রেয়ারে আমরা এটা দীর্ঘ, সেটা 5 বছর ধরে হয়নি, মানে আমরা এই প্রতিদিন মানে সন্ধ্যায় প্রেয়ারের সময় করতে হচ্ছে। তো এটা করতে করতে প্রথম বই দেখে দেখে করতে করতে আপনা আপনি মানে ওটা আর কখনো মুখস্থ করতে হয়নি, যে একটা মুখস্থ করেছি বই দেখে পড়েছি এরকম না, অনায়াসে ওটা হয়ে গেছে, মানে এটা ফ্লোতে ওই করতে করতে জিনিসটা মাথায় বসে গেছে। এখন সমস্যাটা কি হয়, ওটা যদি আমরা মানে আমি যদি একা কখনো করতে যাই, আসবে না। মানে আমি একা জাস্ট চেষ্টা করছি যে আমি ওটা বলবো না দেখেই, আমি বলতেই পারবো না। কিন্তু ওই প্লেয়ার হলে ওখানে গিয়ে বসলে, সবার সাথে বসলে, ওটা অটোমেটিক একটা ফ্লোতে চলে আসবে। তাহলে এই ব্যাপার, আমাদের ব্রেন তো একটা বিশেষ করে পুরোটাই তো একটা সেটিং এর উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে কোন জিনিসটাকে সেট করেছেন। তো এই শব্দরূপের ক্ষেত্রেও তাই, আপনি যখন দেখবেন পরবর্তীকালে যখন মনে করতে চেষ্টা করবেন, আপনি ওই যে রিদিমে যে টোনে একটা পড়েছেন, যে স্টাইলে পড়েছেন, ওই স্টাইলটাকেই যখন মানে মানে বলতে শুরু করবেন, দেখবেন অনায়াসে ফ্লোতে বলতে পারছেন। আপনি যদি একটা রামহা রাম রামহা পড়েছেন এক স্টাইলে, আর যখন মুখস্থ বলছেন বা যেটা মনে করতে চাইছেন অন্য স্টাইলে গিয়ে, তখন দেখবেন হয়তো মনে পড়ছে না। হ্যাঁ সেই তো আমাদের ব্রেনটা হচ্ছে পুরোটাই একটা সেটিং এর, আপনি কিভাবে ওটাকে সেট করেছে, সেভাবেই সে রেসপন্স করবে। আপনার প্রয়োজনে আপনাকেও সেভাবেই রেসপন্সটা করবে। তো ওই জন্য একটু ওই মানে আবৃত্তি করুন, দেখবেন অনায়াসেই মনে থেকে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, মানে মুখস্থের জন্য প্রেশার নিতে হবে না, আবৃত্তি করুন শুধু। ঠিক আছে বেশ, ঠিক আছে, তাহলে আমি এটা পাঠিয়ে দিচ্ছি এই পিডিএফটা। আপনারা তাহলে আর মানে পরের ক্লাসে আমরা তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখব। ঠিক আছে ঠিক আছে, বলুন। না স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি স্যার।